ফাজান্স রুলের প্রথম লেকচারটা হয়ে গেছে, সেখানে আমি ফাজান্স রুল সম্পর্কে ডিটেলস বলেছি এবং আমরা সলিবিলিটি এবং বিশেষ করে মেল্টিং পয়েন্টের ওপর আমরা ফাজান্স রুলের প্রয়োগটা দেখেছিলাম। এখন আমরা আরও কিছু প্রপার্টিকে স্টাডি করব। অ্যাপ্লিকেশন অফ ফাজান্স রুল বলতে আমরা এই রুলের সাহায্যে কিছু প্রপার্টির যে ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনটাকে আমরা স্টাডি করব এবং প্রেডিক্ট করব, দেখব যে এটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, অর্থাৎ এই রুল কিছু প্রপার্টিকে গাইড করতে পারছে কিনা বা কোনগুলোকে পারছে কিভাবে, সেটা আমরা স্টাডি করব। কিছু ক্ষেত্রে কিন্তু মিলবে না, যেমন আগের যে লেকচার ফাজান্স রুল সংক্রান্ত, তাতে আমরা দুটো হোমওয়ার্কের কথা বলেছিলাম। তো সবার উত্তর পাইনি, কয়েকজনের উত্তর পেয়েছি, ঠিকই উত্তর হয়েছে, তবু একবার আমি বলে দিচ্ছি যে একটা হোমওয়ার্ক ছিল যে মেল্টিং পয়েন্ট অফ NaCl অ্যান্ড KCl, what is the polarizing power of Na plus and K plus, that we should determine, and we will not be concerned about the polarizability since anion is kept constant in these two examples. এখানে ধ্রুবীয়তাটাকে আমরা ধরবো না, কারণ অ্যানায়নটা দুটোতে একই আছে, কিন্তু ধ্রুবায়ন ক্ষমতার বিচার আমরা করব। তাহলে এইটা আমাদের দরকার নেই, এটা দরকার নেই, তাহলে এখানে প্লাস লিখব, এখানে প্লাস লিখব। এবার তাহলে চার্জ কি হচ্ছে, আধান সেম আছে, রেডিয়াস, পটাশিয়ামের ভ্যালেন্স শেল সোডিয়াম প্লাসের থেকে একটা বেশি, এটা হবে 1:2:2p6, এটা হবে 1:2:2p6, 3:3p6, তাহলে এর ভ্যালেন্স শেল হচ্ছে 2, এর ভ্যালেন্স শেল হচ্ছে 3, so radius will increase. What will be the value of the ionic potential, that is the polarizing power? So charge is kept constant, radius is increasing, so the charge density, that is phi, which is defined as charge by radius, will fall. So sodium plus ion will have a greater charge density, greater ionic potential, greater polarizing power compared to K plus. Now more the polarizing power, more will be the percentage of covalency. So covalency of NaCl will be greater than that of KCl. Now with increase in covalency, melting point should decrease. With increase in ionic character, percentage of ionic character, melting point should increase. So expected melting point, so the expected melting point is melting point of KCl should be greater than that of NaCl. But what is happening? NaCl is having a greater melting point, observed melting point. Observed melting point is this one, that is melting point NaCl greater than KCl. So with increase in covalency, there should have been a decrease in the melting point, but what is observed experimentally is that melting point of NaCl is greater than that of KCl. So this is due to the greater lattice energy of NaCl. NaCl having a perfect radius ratio have a very high lattice energy compared to KCl. Now melting means breaking of the lattice, so to break the lattice you have to invest much more energy, so the melting point of NaCl is greater than KCl, and it is not being properly predicted by Fajan's rule. Now another homework I have given you, that is solubility of
CaF2 and CaCl2 in water. এখানে আমরা ক্যাটায়নটাকে চেঞ্জ করিনি, তাহলে কাকে চেঞ্জ করেছি? অ্যানায়নকে। কার সাইজ বড়? Cl মাইনাসের। তাহলে গেটার পোলারাইজেবিলিটি কার? Cl মাইনাসের। এটা হচ্ছে 1:2:2 2p6, এটা হচ্ছে যে 1:2:2 2p6 3:3p6। তাহলে এর সেল বেশি, তাহলে নিউক্লিয়াস থেকে বেশি দূরে আছে, তাহলে একে ইজিলি পোলারাইজ করা যাবে কম্পেয়ার টু F মাইনাস। আর পোলারাইজিং পাওয়ার এখানে একই আছে, কারণ ক্যাটায়নটাকে চেঞ্জ করা হয়নি। তাহলে পোলারাইজেবিলিটি যদি বাড়ে, এদিকে, তাহলে পার্সেন্টেজ কোভ্যালেন্সি কি হবে? বাড়বে। মোর দ্য পোলারাইজেবিলিটি, মোর উইল বি দ্য কোভ্যালেন্সি, মোর দ্য পোলারাইজিং পাওয়ার, মোর উইল বি দ্য কোভ্যালেন্সি। এবার কোভ্যালেন্সি বাড়লে সেটা জলে দ্রাব্য কম হবে, কারণ লাইক ডিজলভস লাইক, সেটা আমরা পড়েছি। যত বেশি কোভ্যালেন্ট হবে তত সেটা অর্গ্যানিক সলভেন্টে ডিজলভ হওয়ার প্রবাবিলিটি বাড়বে। যত বেশি আয়নিক হবে তত সেটা পোলার সলভেন্ট ওয়াটারে দ্রবীভূত হওয়ার প্রবাবিলিটি বাড়বে। তাহলে সলিবিলিটি ইন ওয়াটার কি হবে? সলিবিলিটি ইন ওয়াটার হবে এটা। তাহলে CaF2 সলিবিলিটি বেশি হওয়া উচিত দেন CaCl2। দিস ইজ দ্য expectation, expected solubility. But what is observed experimentally? Observed solubility is CaF2 is insoluble while CaCl2 has appreciable solubility. In water. তাহলে এদিকে পোলারাইজেবিলিটি বাড়ছে, তাহলে কোভ্যালেন্সি এদিকে বাড়ছে, তাহলে আয়নিক ক্যারেক্টার এদিকে বাড়ছে, তাহলে সলিবিলিটি ইন ওয়াটার এদিকে বাড়া উচিত, অর্থাৎ CaF2 বেশি হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে CaF2 হচ্ছে ইনসলিবল, কিন্তু CaCl2 জলের দ্রাব্যতা CaF2 থেকে বেশি। তাহলে এটা ফজানসুল কিন্তু সঠিকভাবে প্রেডিক্ট করতে পারছে না। এটা ওই একই কারণ যে CaF2-র ল্যাটিস এনার্জিটা অত্যন্ত বেশি, কারণ এর রেডিয়াস রেশিওটা পারফেক্ট প্যাকিংয়ের জন্য রেসপন্সিবল। তাহলে রেডিয়াস রেশিওটা এমন যে পারফেক্ট প্যাকিং হয়, ফলে ল্যাটিসটা খুব শক্তিশালী হয়। সো দ্য ল্যাটিস এনার্জি ইজ গ্রেটার ইন কেস অফ CaF2। তাহলে CaF2-র পারফেক্ট প্যাকিংয়ের জন্য এই ল্যাটিস এনার্জি খুব বেশি হয়, এতটাই বেশি হয় যে জলে গোলার পর, জলে দ্রবীভূত হওয়ার পর যে আয়নগুলো তৈরি হলো, সে আয়নগুলোর হাইড্রেশনের ফলে যে এনার্জিটা বেরিয়ে এলো, ডেলএইচ সলভেশন বা ডেলএইচ হাইড্রেশন, সেটা কিন্তু ল্যাটিস এনার্জিকে বিট করতে পারে না। দ্য ডেলএইচ সলভেশন ফর CaF2 ইজ লেস দ্যান দ্যাট অফ ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জিটা বেশি হওয়ার কারণে এই ঘটনাটা ঘটলো। তার ফলে কি হলো? ল্যাটিসটা ব্রেক করতে পারলো না জল। হেন্স CaF2 is insoluble in water, but in case of Cl2 lattice energy is not that high, so that in case of CaCl2 delH solvation, that is delH hydration, is greater than that of lattice energy, so water will be able to break the lattice of CaCl2 but will not be able to break the lattice of CaF2. So this is the answer. তাহলে হোমওয়ার্কটা আলোচনা করে দিলাম। এবার আমরা আজকের টপিকে ঢুকি। solubility of AgX, that is silver halides. সিলভার হ্যালাইডস মানে আমি কাকে চেঞ্জ করছি? অ্যানায়নগুলোকে চেঞ্জ করছি। তাহলে সিলভারটা একই থাকছে, সো ionic potential of Ag plus will remain constant everywhere. So we will have to discuss regarding the effect of polarizability of anions only. তাহলে আমাদের হাতে অ্যানায়ন কি কি আছে? F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস। রেডিয়াস কি হলো?
চার্জটা একই আছে, সাইজ এদিকে বাড়ছে, সাইজ বাড়লে কি হবে, দূরত্ব বেড়ে যাবে। কোথা থেকে? নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়াস থেকে যদি দূরত্ব বেড়ে যায়, প্রোটন বেড়েও লাভ নেই, অ্যাট্রাকশন উইল ডিক্রিজ। অ্যাট্রাকশন যদি কমে যায় তাহলে তাকে পোলারাইজ করা যাবে ইজিলি। সো পোলারাইজেবিলিটি ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ। পোলারাইজেবিলিটি বাড়লে কি হবে, ইলেকট্রন ক্লাউডের ডিস্টরশন এখানে বেশি হবে দেন ইন কেস অফ F মাইনাস ফর আ কনস্ট্যান্ট মেটাল আয়ন, ফর আ পার্টিকুলার মেটাল আয়ন। তাহলে পার্সেন্টেজ কোভ্যালেন্সি কি হবে? পার্সেন্টেজ কোভ্যালেন্সি ডাউন দ্য গ্রুপ বাড়বে, কারণ মোর দ্য পোলারাইজেবিলিটি মোর উইল বি দ্য ডিস্টরশন অফ দ্য ইলেকট্রন ক্লাউড, মোর উইল বি দ্য শেয়ারিং, so more will be the percentage of covalency. So what will be the percentage of ionic character? That will be entirely opposite. Now more the covalent character, more it will be soluble in organic solvents, and more the ionic character, more will be the solubility in polar solvents. So solubility in water, that will be AgF greater than AgCl greater than AgBr greater than AgI, and solubility in alcohol, that will be the reverse one. It will be AgF less than AgCl less than AgBr less than AgI. So percentage covalency is increasing in this direction, percentage ionic character is increasing in this direction. So solubility in polar solvent like water, it will be, the order will be AgF greater than AgCl greater than AgBr greater than AgI, and in case of organic solvent like alcohol, acetone, the order will get reverse. So this is the solubility of silver halides, and this is well predicted using the Fajans rule. Next point will be the thermal stability. Thermal stability of metal carbonates. We are representing the metal by M. তাহলে যদি এটা MCO3 বলি তাহলে অবশ্যই এটা M2 প্লাস হতে হবে। যদি এটা M2CO3 বলি তাহলে M এর মাথায় +1 থাকবে। তাহলে মেটাল কার্বনেটকে আমরা তাপ দেব, ওটা ভেঙে যাবে। যে বেশি তাপে ভাঙবে, যে বেশি তাপে বিয়োজিত হবে তার থার্মাল স্টেবিলিটি বেশি। The metal carbonates which will dissociate at a higher temperature are said to be thermally stable, and those will dissociate easily at lower temperatures, those will be called thermally unstable. Now what is the mechanism? কিভাবে ভাঙে? কার্বনেটের এই যে ইলেকট্রন ক্লাউড অ্যানায়নের সেটাকে এই মেটাল আয়ন কি করে, পোলারাইজ করে। তাহলে এর যে পোলারাইজিং পাওয়ার আছে, ধ্রুবায়ন ক্ষমতা, সেটা দিয়ে ও ইলেকট্রন ক্লাউডটাকে ডিস্টর্ট করছে। তাহলে এদিকে একটা পুল জেনারেট হচ্ছে। এবার তাতে কি হবে, যখন তাপ দেওয়া হবে তখন এই মাইনাসটা এখানে প্লেস করবে, এইটা এখানে খুলে যাবে। তাহলে আমরা কি পাবো, M2 প্লাস O2 মাইনাস, এটা মানে হচ্ছে মেটালিক অক্সাইড MO প্লাস এখানে পাই বন্ড তৈরি হচ্ছে আর এই বন্ডটা খুলে যাচ্ছে, সো ইট উইল বি CO2। তাহলে একটা মেটাল কার্বনেটকে হিট দিলে কি হয়, মেটালিক অক্সাইড পাওয়া যায় আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে চলে যায়। ঠিক আছে, এইবার আমরা অ্যালকালাইন আর্থ মেটাল carbonates of alkaline
আর্থ মেটাল নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তাহলে এরা কারা? BeCO3, MgCO3, CaCO3। তাহলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কার্বনেটকে চেঞ্জ করা হয়নি। তাহলে আমাদের যে ক্যাটায়নগুলো নেওয়া হয়েছে সেগুলো হলো Be2+, Mg2+ অ্যান্ড ক্যালসিয়াম 2+। তাহলে হোয়াট অ্যাবাউট চার্জ? আধান কি হলো? কনস্ট্যান্ট আছে, সেম। রেডিয়াস কি হলো? এটা হচ্ছে 1s2 2s2, 2s2 বেরিয়ে গেছে। এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2, 3s2 বেরিয়ে গেছে। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, 4s2 বেরিয়ে গেছে। তাহলে এটা 1s2, এটা 1s2 2s2 2p6, এটা 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে ভ্যালেন্স সেল হচ্ছে 1, এর 2, এর 3। তাহলে ভ্যালেন্স সেল যদি আস্তে আস্তে বাড়ে, হোয়াট উইল বি দ্য রেডিয়াস? রেডিয়াস উইল ইনক্রিজ। So what will be the phi, that is charge by radius, that will decrease down the group. Charge density will be greater here, এর আয়নীয় বিভব বেশি হবে। তাহলে কোভ্যালেন্সি কার বেশি হবে? কোভ্যালেন্সিটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এই পুলটা। সো মোর দ্য চার্জ ডেন্সিটি, মোর উইল বি দ্য ডিস্টরশন। সো এক্সটেন্ট অফ ডিস্টরশন, কতটা বিকৃতি ঘটাতে পারবে? এক্সটেন্ট অফ ডিস্টরশন, দ্যাট ইজ ফেভার টু দ্য মেকানিজম। দ্যাট ইজ ফেভার টু দ্য মেকানিজম। অর্থাৎ ডিস্টরশন যত বেশি হবে ততই মেকানিজমটাকে ফেভার করা হবে, তত তাড়াতাড়ি ভেঙে যাবে। তাহলে এ বেশি টানছে, তাহলে এ মেকানিজমটাকে ফেভার করছে। এ কম টানছে, তাহলে মেকানিজমটাকেও ফেভার করছে না। তাহলে ফেভার টু দ্য মেকানিজম, দ্যাট উইল হ্যাভ দিস অর্ডার। সো Be2+ উইল ফেভার দ্য মেকানিজম মোর কম্পেয়ার টু Mg2+ কম্পেয়ার টু Ca2+। তাহলে যত ফেভার করবে তত টেম্পারেচার অফ ডিসোসিয়েশন কি হবে? ফেভার করছে, তার মানে ইজিলি ভেঙে যাবে, তাহলে লো টেম্পারেচারে ব্রেক করে যাবে। তাহলে টেম্পারেচার অফ ডিসোসিয়েশন কি হবে? এদিকে বাড়বে। ফেভার করলে কম টেম্পারেচারে ভাঙবে, ফেভার না করলে এটাকে জোর করে করতে হবে, সেক্ষেত্রে হায়ার টেম্পারেচার লাগবে, তাহলে এদিকে বেশি হবে। যত বেশি টেম্পারেচারে ভাঙবে তত সেটা থার্মালি স্টেবল। সো হোয়াট উইল বি দ্য অর্ডার অফ থার্মাল স্টেবিলিটি? Thermal stability order is BeCO3 less than MgCO3 less than CaCO3. This is well predicted by Fajans rule. Next topic হচ্ছে color of different salts. যেমন HgCl2 is white but HgI2 is red। এটা যদি তুলে দেয়, দিয়ে বলে এক্সপ্লেন, এরকম প্রশ্ন আসবে, তখন উত্তরটা কি হবে? তাহলে এখানে আমরা Hg2+ কে চেঞ্জ করছি না, এটা দুটোতেই একই আছে। এটা হচ্ছে সফট মেটাল, কারণ এতে প্রচুর ডি ইলেকট্রন আছে, এতে এফ ইলেকট্রন আছে, ডিফিউজড অরবিটাল আছে অনেক, ফলে এটা সফট মেটাল। এবার আমরা নিয়েছি দুটো অ্যানায়ন, একটা Cl-, একটা I-। এবার পোলারাইজেবিলিটি অফ দিস অ্যানায়ন্স, Cl- less than I-। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লুরাইডের ভ্যালেন্স সেল হচ্ছে 2s2 2p6, ক্লোরাইডের ভ্যালেন্স সেল হচ্ছে 3s2 3p6, ব্রোমাইডের হচ্ছে 4s2 4p6,
আয়োডাইডের হচ্ছে 5s2 5p6। তাহলে এটা আর্গনের কনফিগারেশন, এটা কিন্তু জেননের কনফিগারেশন। তাহলে সাইজের অনেক বড়, সাইজ বড় মানে নিউক্লিয়াস থেকে দূরত্ব বেশি, অর্থাৎ এর ইলেকট্রন ক্লাউডকে নিউক্লিয়াস কম টানছে, ফলে একে তাড়াতাড়ি খুব ইজিলি ডিস্টর্ট করা যায়। সো ইট উইল এক্সিবিট আ হায়ার পোলারাইজেবিলিটি। তাহলে এই দুটোর যেটা হাইয়েস্ট অকুপায়েড মলিকিউলার অরবিটাল, অর্থাৎ সবচেয়ে বেশি এনার্জির যেটা ইলেকট্রন ভর্তি আছে এমন অরবিটাল, সেটা এনার্জি অর্ডারটা কেমন হবে? Cl মাইনাসের হবে এনার্জিটা কম। এটা যদি এনার্জির অ্যাক্সিস হয় তাহলে হোমো অফ Cl মাইনাস, দিস ইজ দ্য হোমো অফ Cl মাইনাস। এ যেহেতু ইলেকট্রোনেগেটিভ নিউক্লিয়াসের কন্ট্রোলে থাকবে, ফলে এনার্জিটা কম হবে। কিন্তু I মাইনাসের কি হবে? দিস ইজ দ্য হোমো অফ I মাইনাস, এর এনার্জিটা বেশি হবে। এবার কি হয় যখন অন্ধকারে দুটোকে রাখা হয়, তখন দুটোই কালো, ওদের কারোর কিন্তু কালার থাকে না। HgCl2 উইল বি ব্ল্যাক, HgI2 উইল বি ব্ল্যাক। তাহলে বস্তুর নিজস্ব বর্ণ হয় না। তাহলে প্রথমে আমাকে ওর ওপর সাদা আলো ফেলতে হবে। তাহলে ডিফিউজ সানলাইটে নিয়ে এলাম বা সাদা আলো ফেলা হলো, তখন কি হয়? তখন হয় LMCT, অর্থাৎ লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার। লিগ্যান্ড কোনটা? এই Cl মাইনাস বা I মাইনাস, এটা হলো লিগ্যান্ড আর এটা হলো মেটাল। লিগ্যান্ড থেকে মেটালে কি হবে? চার্জ ট্রান্সফার হবে, অর্থাৎ এখান থেকে এখানে চার্জ ট্রান্সফার হচ্ছে, এখান থেকে এখানে চার্জ ট্রান্সফার হচ্ছে। লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার উইল রেজাল্ট। এবার Hgর কোথায় আসছে? Hgর আসছে লুমোতে, অর্থাৎ লোয়েস্ট আনঅকুপায়েড মলিকুলার অরবিটাল। এর যে মলিকুলার অরবিটালটা খালি এবং সবচেয়ে কম এনার্জির, সেখানে আসবে। অর্থাৎ ভর্তি হতে 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 যখন শেষ যেটা ভর্তি হলো সেখান থেকেই ট্রান্সফার হবে, অর্থাৎ এর হোমোটা বিচার করা দরকার। আর ভর্তি হতে হতে যখন শেষ হয়ে গেল, তারপরের যে খালিটা সেখানেই আসবে, তাহলে এর লুমোটা বিচার করা দরকার। তাহলে যেখান থেকে ট্রান্সফার হবে তার হোমো বিচার করব, যেখানে ট্রান্সফার হবে তার লুমো বিচার করব। তাহলে এটা যেহেতু সফট, এর এনার্জিটা বেশি হয়। তাহলে এর লুমোটা থাকে কোথায়? এর লুমোটা মোটামুটি এই অঞ্চলে থাকে। I মাইনাসের হোমো থেকে Hg2+ এর লুমোতে ইলেকট্রন ট্রান্সফার হবে, Cl মাইনাসের হোমো থেকে Hg2+ এর লুমোতে ইলেকট্রন ট্রান্সফার হবে। Hg2+ এর লুমোটা কোথায়? লুমোটা হবে হাই এনার্জি, কারণ এটা সফট মেটাল। তাহলে এটা যদি হাই এনার্জি হয়, তাহলে কার সঙ্গে এনার্জি গ্যাপটা বেশি হচ্ছে? এনার্জি গ্যাপ বিটুইন Hgi is less than that of energy gap between HgCl. এর Cl এর ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি, তাহলে ওর হাইয়েস্ট অকুপায়েড মলিকুলার অরবিটাল কি হবে? এনার্জিটা কম হবে। I মাইনাসের ইলেকট্রোনেগেটিভিটি কম, ফলে ওর হাইয়েস্ট অকুপায়েড মলিকুলার অরবিটালটা এনার্জি বেশি হবে। আর Hg2+ হচ্ছে সফট, তাহলে ওর লুমোটা এনার্জি বেশি হবে। তাহলে গ্যাপটা কাদের মধ্যে বড়? এই দুটোর মধ্যে যে গ্যাপটা, এটার সাথে এটার এই গ্যাপটা ছোট ছোট, আর এই দুটোর মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা হচ্ছে বড়। কেন এটার সাথে গ্যাপ দেখছি, এটার সাথে গ্যাপ দেখছি? কারণ ইলেকট্রনটা ট্রান্সফার হবে আয়োডাইড থেকে Hg2+ এ, ক্লোরাইড থেকে Hg2+ এ। তাই এই গ্যাপটা জানা দরকার, এই গ্যাপটা জানা দরকার। তাহলে এই গ্যাপটা যদি ছোট হয়, তাহলে এখানে সাদা আলো থেকেও কোন আলোটা টানবে? গ্যাপটা ছোট,
তাহলে সাদা আলো থেকে যখন সাদা আলো এর ওপর পড়বে তখনও ব্লু বা ভায়োলেট রিজনে ও অ্যাবজর্ব করবে সাদা আলোর। এবার আমরা জানি হোয়াইট লাইট সেটা কি, সেটা হচ্ছে যে একটা ওয়েভলেন্থ এবং তার কমপ্লিমেন্টারি ওয়েভলেন্থ, তার মিশ্রণ। তাহলে ব্লু ভায়োলেটটা যদি অ্যাবজর্ব হয়ে যায় তাহলে কি পড়ে থাকবে, এর কমপ্লিমেন্টারি কালার রেড। তাহলে এটা যদি অ্যাবজর্ব হয়ে যায় তাহলে হোয়াইট লাইট থেকে, তাহলে আসলে এলো কি ল্যামডা ব্লু ভায়োলেট প্লাস ল্যামডা রেড, এটা অ্যাবজর্ব হয়ে গেল। তাহলে কোনটা বেরিয়ে যাবে, ল্যামডা রেডটা বেরিয়ে যাবে। হেন্স Hgi2 ইজ রেড। এবার এখানে এনার্জি কি হচ্ছে, অনেক বেশি, তার ফলে হোয়াইট লাইটের সঙ্গে যেটা আলট্রাভায়োলেট লাইট আসে সেটা এখানে অ্যাবজর্ব হবে। তাহলে এই ট্রানজিশনের জন্য কোনটা অ্যাবজর্ব হলো, এখানে কি আসছে হোয়াইট প্লাস ইউভি, ইউভিটা অ্যাবজর্ব হয়ে গেল, কোনটা বেরিয়ে গেল, হোয়াইট লাইট বেরিয়ে গেল। সো HgCl2 ইজ হোয়াইট। দিস ইজ দ্য এক্সপ্লানেশন। একইভাবে আরও এক্সাম্পল আছে যে AgCl is white but AgI is yellow. এ আলট্রাভায়োলেট অ্যাবজর্ব করে, হোয়াইট ছেড়ে দেয়, এ ব্লু অ্যাবজর্ব করে, ইয়েলো ছেড়ে দেয়। আরও এক্সাম্পল আছে PbCl2 is white but PbI2 is স্প্যাঞ্জেল ইয়েলো। তো এই সবগুলোর এক্সপ্লানেশন একইভাবে হবে। ঠিক আছে, লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে নন এক্সিস্টেন্স অফ সাম কম্পাউন্ডস। PbCl4 exists but PbI4 does not. PbCl4 কে পাওয়া যায় কিন্তু PbI4 কে পাওয়া যায় না। আচ্ছা, PbI4 মানে কি, Pb4 প্লাস আর চারখানা I মাইনাস, মাইনাস মানে কি নিজের একটা ইলেকট্রন অন্যের একটা ইলেকট্রন। এখানে পিবির মাথায় যে চারটে প্লাস আছে তার জন্য এর চার্জ বাই রেডিয়াস অত্যন্ত বেশি হয়ে যায়, ফলে ইলেকট্রন ক্লাউডকে ডিস্টর্ট করার ক্ষমতা এর অনেক বেড়ে যায়। এবার এর কাউন্টার অ্যানায়ন কি আছে, কাউন্টার অ্যানায়ন আছে I মাইনাস, যার পোলারাইজেবিলিটি অত্যন্ত বেশি, কারণ নিউক্লিয়াস থেকে ইলেকট্রন ক্লাউড অনেক দূরে অবস্থান করছে। তাহলে এর পোলারাইজেবিলিটি বেশি আর এর পোলারাইজিং পাওয়ার হাই, ফলে কি হবে, Pb4 plus will oxidize two iodide ions and will itself get reduced to Pb2 plus. তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করে রিডিউস হয়ে ও হলো Pb2 plus, আর এই যে একটা ইলেকট্রন দিয়ে দিল তার জন্য চার্জটা চলে গেল, দিয়ে এটা হলো I ডট, আর এই যে একটা ইলেকট্রন দিয়ে দিল তার জন্য এর মাইনাস চার্জটা চলে গেল, এটা হলো I ডট। আর এই দুটোর কোনো কিছু হয়নি, তার ফলে এটা হলো মাইনাস, এটা হলো মাইনাস, এটা যেমন ছিল তেমন থাকলো। এইবার এ কি করবে, এই মাইনাস ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা এখানে রাখবে, এই ইলেকট্রনটা রাখবে, এই দুটো দুজনেরই হলো, সো ইট উইল গেট কনভার্টেড টু আ কোভ্যালেন্ট বন্ড, দ্যাট ইজ I বন্ড I, সো ইট উইল বি I2। আর এটা কি হবে, এটা হচ্ছে PbI2। So PbI4, this is PbI4, spontaneously undergo auto redox reaction. Reduction occurs to Pb4 plus, oxidation occurs to I minus. So this is auto redox reaction, শত জারণ বিজারণ,
and it dissociates into PbI2 and I2, and this occurs due to high polarizing power of Pb4 plus and high polarizability of I minus। তাহলে PbI4 কে এই জন্য পাওয়া যায় না। কিন্তু যদি আমরা I মাইনাসের পরিবর্তে Cl মাইনাস নিই তখন এর পোলারাইজিং পাওয়ারটা একই থাকলো কিন্তু পোলারাইজেবিলিটি কমে গেল, তখন কিন্তু Pb4 প্লাস আর Cl মাইনাসকে অক্সিডাইজ করতে পারে না, ফলে PbCl4 এক্সিস্ট করে কিন্তু PbI4 এক্সিস্ট করে না। সো দিস নন এক্সিস্টেন্স অফ সাম কম্পাউন্ডস ইজ এক্সপ্লেনড বাই ফাজানস রুল। একইভাবে FeI2 exists but FeI3 does not, একই রকম তার রিজন। ঠিক আছে, তাহলে আগেরটা একবার পড়ে নিতে হবে, তারপরে এটা পড়তে হবে, তবে পুরো জিনিসটা কমপ্লিট হবে। তাহলে আমরা ফাজানস রুলের সাহায্যে অনেক ঘটনার এক্সপ্লেন করতে পারছি এবং কিছু জায়গায় ফাজানস রুল টু আ গুড এগ্রিমেন্ট কিন্তু প্রেডিক্ট করতে পারছে না, তার কারণ সেখানে ওই ল্যাটিস এনার্জির কিছু ব্যাপার আসছে, সেগুলো আমরা বলেছি, হোমওয়ার্ক দিয়েছিলাম, তারপর আমরা এখানে এক্সপ্লেনও করেছি। ঠিক আছে, পড়তে থাক, লিখে প্র্যাকটিস কর। ওকে, থ্যাংক ইউ।